ভাবনা তার যত সব। সকাল সকাল মাহবুব আলমের বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন চেয়ারম্যান ইমতিয়াজ ভূঁইয়া। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় নিল না। মাহবুব আলম কথা বলতে ভুলে গেছেন প্রায়। সে উঠোনের মাঝখানে চেয়ারে বসা ইমতিয়াজ ভূঁইয়ার দিকে থতমত ভঙ্গিতে তাকিয়ে আছেন। মাহাদি মাহফুজ একপাশে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাইমুনা বেগম ঘরের পর্দার ফাঁক দিয়ে সবকিছু দেখছেন। মানহা শক্ত হয়ে বসে আছে। মাহবুব আলমের সাথে ইমতিয়াজ ভূঁইয়ার কী কথা হলো জানা নেই, তবে মাহবুব আলম বিয়েতে মত দিয়েছেন এটা সকলের জানা। মাহাদি মাহফুজ বোনের বিয়ে দিতে সম্মত ছিল না। বাবা রাজি হয়ে যাওয়ায় অনেক ক্ষেপে গেছে তারা। বড় ভাইয়ের নম্বরে বারবার চেষ্টা করেও কল ঢোকেনি। ফোন দিয়েই বলছে, আপনি যে নাম্বারে কল দিয়েছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই এগেইন লেটার, থ্যাংক ইউ। রাগে মাহাদি কথা বলতে ভুলে গেল। মাহবুব আলম মেয়ের রুমে গিয়ে আস্তে করে বলল, বাবা তোমার খারাপ চাইবে না মামুনি, বাবাকে বিশ্বাস আছে? মানহা বাবার দিকে ছলছল নেত্রে তাকিয়ে থাকতো। বাবার চোখের দিকে তাকিয়ে মানহা চুপ মেরে গেল। মাহবুব আলম মেয়ের মাথা বুকে টেনে বললেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি, এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। তুমি কি বিয়েতে মত দিবে? মানহা বাবার কোলে আদরে বিড়াল ছানার মতো পড়ে রইল। কিছু বলল না। তার চোখ থেকে বর্ষণ হচ্ছে। বাবার মুখের উপর আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু এবার চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, বাবা, আমি বিয়ে করব না। মাহবুব আলম মেয়ের মনের কথা বুঝলেন যেন। মেয়েকে নিজের বুক থেকে তুলে চোখ মুছে বললেন, বাবাকে বিশ্বাস করলে বিয়েতে মত দিও, আর বিশ্বাস না করলে তাহলে তো মত না দিলেও সমস্যা নেই, আমি তোমাদের না করে দিব। মানহা দ্বিধাদ্বন্দ্বে বাবার মুখের দিকে চাইল। বাবাকে অবিশ্বাস সে কোনো কালে করে না, কিন্তু এবার সে দোটানায় ভুগছে। বেশ অনেকক্ষণ পর মেয়ের ঘর থেকে বের হলেন মাহবুব আলম। মাহাদি মাহফুজ বাবার দিকে চেয়ে আছে। মাহবুব আলম ধীর পায়ে হেঁটে উঠোনে বসা ইমতিয়াজ ভূঁইয়ার উদ্দেশ্যে বললেন, মেয়ে বিয়েতে রাজি। ইমতিয়াজ ভূঁইয়ার মুখ উজ্জ্বল হলো। ইহাবের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাহাদি বাবাকে পাশে টেনে চাপা স্বরে বলল, কি সব বলছেন আব্বা? আপনার মাথা ঠিক আছে? ইঞ্জিনিয়ার পাত্রের কাছে বিয়ে দিলেন না মেয়েকে, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না বলে, অথচ আজ বিয়েতে বিয়েতে মত দিচ্ছেন কেন? মাহবুব আলম শান্ত কণ্ঠে বললেন, কারণ এর থেকে যোগ্য পাত্র আমার মালহার জন্য একটিও নেই। মাহাদি ভীষণ অবাক হলো। সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি পুরনো দিনের কথা ভুলে গেছেন? ওই পরিবারের সাথে দ্বন্দ্বের কথা ভুলে গেছেন? এতকাল মানহার জন্য যেমন আল্লাহ ভীরু পাত্রের সন্ধান আপনি করেছেন, ইহা ভুইয়া কি সেরকম ছেলে? আপনি কি তাদের তাদের টাকা পয়সা দেখে মানহাকে কোরবানি করছেন আব্বা? মাহবুব আলম ছেলেকে ধমকে উঠে বললেন, মাহাদি মুখে লাগাম টানো, আমি যা জানি বা আমার অভিজ্ঞতার 1%ও এখন পর্যন্ত অর্জন করতে পারোনি তোমরা। এই অহেতুক ফালতু কথা বলে আমাকে রাগিয়ে দিবে না। মাহাদি প্রথম বাবার সাথে এত অবাধ্য হয়ে কথা বলছে, তাই দুঃখিত বলে অন্য পাশে সরে গেল। মাহবুব আলম ধীর পায়ে হেঁটে ফাঁকা চেয়ারে বসলেন। তারপর বলেন, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন তাহলে। ইমতিয়াজ ভূঁইয়া গলা খাকারি দিয়ে বললেন, জি, আজকেই আকতটা সেরে ফেলতে চাচ্ছিলাম। কিন্তু আমার বড় ছেলের অনুপস্থিতিতে বিয়েটা দেই কিভাবে? বিয়েটা 2-1 দিন পরে হলে ভালো হয় না? ইহাব চট করে বলে বসলো, এখন তো শুধু কাবন করে রাখবো, উঠিয়ে তো নিব না। যেদিন উঠিয়ে নিব সেদিন না হয় আপনাদের বড় ছেলেকে ইনফর্ম করবেন। ইহাবের শেষের কথাটা কিছুটা গম্ভীর শোনালো। মাহবুব আলম কিছুটা বিভ্রান্ত হলেন। মাহাদি মাহফুজ বাবার পিছনে দাঁড়িয়ে আছে। মাহফুজ কিছুটা উচ্চস্বরে বলল, আমাদের বড় ভাইয়া আসা না অবধি বিয়েটা হচ্ছে না। বিয়েতে তো মত দেওয়া হয়েছে, আপনারা বলেছেন মত শুনে চলে যাবেন, কিন্তু এখন আবার আকত সেরে ফেলতে চাওয়ার কারণ কি? কথাটা শুনে ইহাব হাতের মুঠো শক্ত করে ফেলল। ইমতিয়াজ ভূঁইয়া মাহফুজের দিকে চেয়ে মুচকি হাসলেন, বললেন, এত রেগে যাওয়ার কিছু নেই, তোমাদের ভাইয়াকে আজকে ইনফর্ম করো, সে আসলে না হয় আমরা বিয়েটা পড়াবো। মাহফুজ কথার খেই হারালো যেন। বড় ভাইকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। ইভেন নিশাদ ভাবির ফোনও সুইচ অফ। কিভাবে যোগাযোগ করতে পারবে তাদের সাথে? মাহবুব আলম শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, আকত সেরে ফেলুন। মাহাদি মাহফুজ উভয়ই চমকে গেল। ইমতিয়াজ ভূঁইয়া এবং ইহাব ভূঁইয়া ঠোঁটে রহস্যময় মুচকি হাসি। ইমতিয়াজ ভূঁইয়া আলহামদুলিল্লাহ বলে একটি মিষ্টি মুখে পড়লেন।
খুবই সাদামাটাভাবে 2 লক্ষ টাকা কাবিন ধরে ইহাব ভূঁইয়া এবং মানহা আফরিনের বিবাহ সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন করে ভূঁইয়া পরিবার চলে গেলেন। মাহাদি মাহফুজ বাবার সাথে একটা কথাও বলল না। ভীষণ রেগে আছে তারা। মাইমুনা বেগম মেয়ের ঘরে মেয়ের কান্না থামাচ্ছেন। মাহবুব আলম উঠোনে বসে রইলেন, তার চোখে মুখে অজস্র রহস্য খেলা করছে। মারুন খুব সকালে কোথায় যেন বের হয়েছে। নিশাতের ফোনটা নষ্ট হয়ে গেছে, ফোনটা ঠিক করাতে হবে। গত পরশু স্কুলে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে তার হাত ফসকে ফোনটা পড়ে গিয়ে 12টা বেজে গেছে। কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। ফরজ পড়ে নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল নিশাত। মারুয়ানকে এত সকালে তাদের বিয়ের পর থেকে আজ অব্দি বের হতে দেখেনি। বেশ কিছুদিন মারওয়ান প্রচণ্ড অস্বাভাবিক আচরণ করছে। গত কয়েকদিন মারওয়ানকে তার কাছে রহস্যময় মানব মনে হচ্ছে। নিশাতের মনে খারাপ কিছু ভাবতে চাচ্ছে না, তবুও মনে উদয় হচ্ছে। লোকটা খারাপ কিছুর সাথে জড়িয়ে গেল না তো? এই চিন্তা তাকে ভিতর থেকে অস্থির করে তুলছে। ইদানিং বেশিরভাগ সময় বাহিরে কাটাচ্ছে। স্বভাবেও বেশ পরিবর্তন এসেছে। পায়ে কারো ছোঁয়া পেয়ে নিশাতের ভাবনার ছেদ ঘটল। নিশাত তাকে দেখলো নাহন ছলছল নয়নে তাকিয়ে আছে। নিশাত তা দেখে বলল, আরে আব্বা, চোখে পানি কেন? বাবা কই? হায় আল্লাহ, বাবার জন্য কাছেন? বাবা তো বাইরে গেছে, এসে পড়বে কিছুক্ষণ পর। নাহন মায়ের জামা টেনে বলল, বাবা কাটায় ডাবো। আচ্ছা যাবে, এখন মুখ ধুয়ে দেই চলো। বলেই ছেলেকে মুখ ধুয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। নাহন খাবার মুখে ঢুকিয়ে না চিবিয়ে বসে আছে। নিশাত প্রথমে অতটা পাত্তা দেয়নি, কিন্তু ছেলেকে আজকে খাবার নিয়ে ঝামেলা করতে দেখে বলল, খাবার খাচ্ছ না কেন নাওয়ান? নাহন চোখ ছলছল করে বলল, বাবা নাই, বাবা কখন আসবে? নিশাত ছেলেকে কাছে টেনে আদর করতে করতে বলল, বাবা এসে পড়বে, আপনি খেলেই চলে আসবে। শান্ত বাচ্চার মতো খাবার খেয়ে নিন। নাহন অল্প খেয়ে আর খেলো না। নিশাত হিমশিম খেলো বাচ্চাটাকে খাওয়াতে। এতদিন মারওয়ান খাওয়াতো, দেখাশোনা করত, আজকে সে না থাকায় তার অভাব বোধ করছে নিশাত। লোকটা কাছে থাকলে আর যাই হোক, বাচ্চাটার দেখভাল নিয়ে নিশাতের টেনশন করতে হয়নি। বাচ্চাটাও বাবার নেওটা, বাবাকে দেখেনি দেখে খাবারের প্রতি অনীহা দেখাচ্ছে। চঞ্চলতা উচ্ছলতা নেই, কেমন যেন ম্লান ও মনমরা ভাব নিয়ে বসে আছে মায়ের কাছে। নিশাতের স্কুলে যেতে হবে একটু পর। লোকটা না আসলে বাচ্চাটার দেখভাল করবে কে? নিশাত ঘড়ির দিকে চাইলো, এখনো আসছে না কেন? চিন্তায় অস্থির অস্থির লাগছে তার। ফোনটাও নষ্ট, যে কল দিয়ে জানবে কোথায় আছে। দরজায় টোকার আওয়াজে নিশাতের ধ্যান ভঙ্গ হলো। ছেলেকে কোলে নিয়ে দরজার এপাশ থেকে বলল, কে? আমি। নাহন বাবার গলার আওয়াজ পেয়ে মায়ের কোলে বসেই লাফিয়ে উঠল। নিশাতের দরজা খুলে দিতে দেরি, কিন্তু নাহনের বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। বাবার গলা জাপটে ধরে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। মারওয়ান অবাক হয়ে ছেলেকে কোলে চেপে ধরল। আচমকা ছেলেকে এভাবে কোলে আসতে দেখে অবাক হয়েছে সে। নিশাতের দিকে তাকিয়ে দেখলো নিশাত তার দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, ছেলেকে কাঁদিয়েছিস কেন? আমি কাঁদাইনি, আপনাকে না দেখে কেঁদেছে। কিছু খাইনি ঠিক করে। এখন ছেলেকে সামলান, আমি স্কুলে গেলাম। বলেই নিশাত রেডি হতে চলে গেল। মারওয়ান ছেলেকে কোল থেকে উঠিয়ে বলল, ওই তুই কাঁদিস কেন? একদম চটকে ভর্তা করে খেয়ে ফেলবো। নাহন নাক টানতে টানতে বলল, না বাচ্চা কয় না। তোকে খেতে বললো কে? আমি খাবো তো। না হ্যাঁ, মা মারিবে। তোর মাকে মায়ের দিব, তাকে শুদ্ধ খেয়ে ফেলবো। লিলিপুটের সাও কেউ বাদ যাবে না, দুটোই আমার পেটে যাবে। হ্যাঁ হ্যাঁ। নিশাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে আসতে আসতে বলল, ছেলেকে এসব কি শেখাচ্ছেন? একদিন নিষেধ করেছি না, বাচ্চাদের সামনে যা বলা হয় তা তারা দ্রুত আয়ত্ত করে ফেলে। কি সব ছাতার মাথা শেখান? আমরা পুরুষ হয়েছেন, কোথায় কি বলতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে আপনাকে এখন। ওরে বাপরে, লিলিপুট ম্যাডাম ফৌজিয়া নিশাতের কাছ থেকে এখন আমাকে শিখতে হবে কোথায় কি বলতে হয়। এসব জ্ঞান আমাকে না দিয়ে স্কুলের স্যাংরা পোলাপানদের দিয়েন লিলিপুট ম্যাডাম। নিশাত রাগে গজগজ করতে লাগলো। মারওয়ান ছেলেকে নিয়ে রুমে চলে গেল। নিশাতও নিজের গন্তব্যে চলে গেল। ইমতিয়াজ ভূঁইয়া নিজেদের রুমে ঘুরঘুর করছেন। উর্মি ভূঁইয়া বই পড়ছেন। সময় পেলেই তিনি বই পড়েন। আজকেও অবসরে বই নিয়ে বসেছেন, সাথে নোটবুকও আছে। বইয়ের গুরুত্বপূর্ণ কিছু লাইন আন্ডারলাইন করে নোটবুকে টুকে রাখছেন। ইমতিয়াজ ভূঁইয়ার ঘোরাঘুরি তার নজরে পড়েছে না। সে নিজের ভাবনায় গভীরভাবে মগ্ন। হঠাৎ করে পাশে কারো গা ঘেঁষে বসে ভাবনা থেকে বেরিয়ে এলেন। উর্মি ভূঁইয়া বই থেকে মুখ তুলে পাশে চাইলেন। ছেলেকে দেখে বললেন, হোয়াট হ্যাপেন্ড? আসলে আম্মু, গুরুত্বপূর্ণ কথা ছিল। উর্মি ভূঁইয়া ভ্রু কুচকে বললেন,
বলে ফেলো, বনিতা করছো কেন? ইয়ে মানে ইয়ে মানে কি? আসলে আম্মু আমার বিয়ে হয়ে গেছে, দোয়া করো। কথাটা এক নিঃশ্বাসে বলে ইহা পগার পার। উর্মি ভুইয়া কথা বলতে ভুলে গেলেন, হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন ছেলে যাওয়ার পানে। ইমতিয়াজ ভুইয়া অদূরে দাঁড়িয়ে কপালের ঘাম মুছছেন। উর্মি ভুইয়া তার দিকে শান্ত দৃষ্টিতে চাইলেন। ইমতিয়াজ ভুইয়ার মনে হলো তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। উর্মি ভুইয়া কোনো কথা না বলে তার দিকে ঠান্ডা দৃষ্টি মিলে চাইতে দেখে তিনি কি বলবেন কথা খুঁজে পেলেন না। উর্মি ভুইয়া কোনো কথা না বলে আবারও বইয়ে মনোযোগ দিলেন। ইমতিয়াজ ভুইয়ার ভয় আরও বেড়ে গেল। চিল্লাচিল্লি করে যদি রাগটা মেটাতো তাহলে তো এটুকু বুক থেকে পাথরটা নামতো। এমন শান্ত হয়ে আছে মানে এটা ঝড় আসার পূর্বাভাস। ইমতিয়াজ ভুইয়া ধীরে ধীরে হেঁটে স্ত্রীর পাশে বসলেন। উর্মি ভুইয়া তবুও কিছু বললেন না। ইমতিয়াজ ভুইয়া চট করে স্ত্রীর হাত ধরে বললেন, আই এম সরি। হোয়াই? উর্মি ভুইয়া শান্ত কণ্ঠ, সেদিনের বিহেভিয়ারের জন্য এক্সট্রিমলি সরি। উর্মি ভুইয়া কিছু বললেন না। স্বামীর হাতের ফাঁক থেকে নিজের হাত টেনে সরিয়ে বই বন্ধ করলেন। উঠে বারান্দায় গিয়ে বসলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পিছু পিছু গেলেন। তার হঠাৎ করে যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি পিছনে এভাবে এককালে ঘুরতেন তিনি। ভেবে কিছুটা মুচকি হাসলেন। বারান্দার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছেন উর্মি ভুইয়া। পাশে স্বামীর উপস্থিতি পেয়ে বললেন, আপনার মধ্যে এখনো অহংকার এবং ক্ষমতার দাপট আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? ইমতিয়াজ ভুইয়া কেঁপে ওঠে স্ত্রীর দিকে চাইলেন। উর্মি ভুইয়া আগের মতো বলতে লাগলো, আপনি সবার সামনে দেখান যে আপনি আমাকে ভীষণ ভয় পান, আদতে কিন্তু এটা না। আপনি আমাকে সম্মানটুকুও করেন না। কি বলছো উর্মি? উর্মি ভুইয়া বাহিরে থেকে নজর ফিরিয়ে স্বামীর দিকে চাইলেন। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বামীর পাঞ্জাবির কলার দু হাতের মুঠোয় পাকিয়ে বললেন, আমাকে আপনার বোকা মনে হয়? শান্ত হও উর্মি। তোমাকে আমার মোটেও বোকা মনে হয় না, বোমা মনে হয়, বোমা। আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? না, বহু বছর আগের উর্মিকে দেখছি তো, তাই আগের মতো কথা বেরিয়ে গেছে। উর্মি ভুইয়া কথাটা শুনে হাসতে হাসতে মাটিতে বসে গেলেন। বললেন, বহু বছর আগের উর্মি কবে মারা গেছে? আগের উর্মি এলো কোথা থেকে? ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পাশে বসে মাথাটা বুকে টেনে বললেন, আমার উর্মি আছে। আমার উর্মি আমার ওপর সাময়িক রাগ করেছে, কিন্তু আমি জানি আমার উর্মি এখনো জীবিত। উর্মি ভুইয়া বললেন, ওই উর্মির কোনো ঠাঁই আমি আমার জীবনে রাখিনি। এখন যে উর্মি আছে সে সম্পূর্ণ নতুন উর্মি, আগের উর্মিকে মারিয়ে যার সৃষ্টি। বলেই উন্মাদের মতো হাসতে লাগলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে আরো গভীরভাবে জড়িয়ে ধরলেন। উর্মি ভুইয়া হাসি থামিয়ে বললেন, ছেলে মেয়েকে খুব সূক্ষ্মভাবে আমার থেকে কেড়ে নিচ্ছেন, তাই না? আজ ছেলে মাকে ছাড়াই বিয়ে করে ফেললো, অনুমতি পর্যন্ত নিল না। কালকে মেয়ে করবে। বাহ, তাদের জীবনে আমার দরকার কি? তাদের বাবাই তাদের সব, মায়ের কোনো ভ্যালু নেই। শুধু কাবিন করিয়ে রেখেছি উর্মি। তাছাড়া তুমি রেগেছিলে দেখে তোমার পারমিশন নেওয়ার সাহস আমাদের কারোই হয়নি। উর্মি ভুইয়া আবারও হেসে দিলেন। বললেন, আমার সাথে কথা বলতে সাহসও লাগে আপনাদের? বলে কিছুক্ষণ হেসে একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুমি আগের বাচ্চা উর্মিই আছো। আমি ভেবেছিলাম বড় হয়ে গেছো। এই বয়সে সামান্য বিষয় নিয়ে এত অভিমান। উর্মি ভুইয়ার চোখ থই থই করছে জলে। রাতে প্রবল বর্ষণ মাথার দিয়ে মারোয়ান ঘরে ফিরল। রাত বাজে তখন 2:30। নিশাত খাটের উপর শক্ত হয়ে বসে আছে। মারোয়ান মাথা মুছে জামা পাল্টিয়ে নিশাতকে ভাত দিতে বলল, কিন্তু নিশাতের কোনো নড়চড় নেই। মারোয়ান বলল, সমস্যা কি? কখন থেকে ভাত চাচ্ছি, দিচ্ছিস না কেন? এগুলো কি? হাতের বস্তুগুলো মারোয়ানের দিকে ধরে বলল। মারোয়ান ভিতরে ভিতরে চমকে উঠল, কিন্তু উপরে স্বাভাবিক থাকলো। নিশাত উঠে দাঁড়িয়ে মারোয়ানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়ারপিস, হিডেন ক্যামেরা, ট্রাকার, এসব আমাদের ঘরে কি? মারোয়ান চুপ করে আছে। নিশাতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছুটা উচ্চ শব্দে বলল, আমাদের ঘরের বাল্বের ভেতরে হিডেন ক্যামেরা কি করছে? আলমারির ভেতরে ট্রাকার কিভাবে এলো? কি করছেন আপনি? সত্যি করে বলুন। এগুলো রেখে দাও। আজকে না জেনে আমি কিছুতেই এসব রাখবো না। কি করে বেড়াচ্ছেন আপনি? স্ট্রেট কাট বলুন। এসব নিশ্চয় ঘরে হেঁটে হেঁটে আসেনি। এক বড় ভাই এসব দিয়েছেন। তিনি পুলিশে চাকরি করেন। কয়েকদিন আমার কাছে এসব রাখতে বলেছেন। উনি সময় হলে চেয়ে নেবেন। ব্যাস এটুকুই। ভাত কি দিবি নাকি ঘুমিয়ে পড়বো? নিশাতের বিশ্বাস করতে ইচ্ছে হলো না। সে আজকে একটা নামও দেখেছে। একটা ব্যাজ ছিল সেটা খাটের নিচের ময়লার স্তূপে। এসব ইয়ারপিস ব্যাজ সে পেয়েছে কয়েকদিন আগে। আজকে বাল্ব নষ্ট হয় সেটার ঠিক সাথে সূক্ষ্ম ছোট্ট হিডেন ক্যামেরা পেয়েছে।
তাই তার যথেষ্ট সন্দেহ হয়েছে আজ। ব্যাজের নাম ছিল মুনতাজির জায়েদ। কে এই মুনতাজির জায়েদ? পরিচয় কি তার? মারওয়ানের সেই বড় ভাইয়ের ব্যাজ কি এটা? তার ব্যাজ মারওয়ানকে দিবে কেন তিনি? এসবের সাথে মারওয়ানের কানেকশন কি? ইস, আর ভাবতে পারল না সে। সবকিছু মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান নীরবতা বিরাজ করছে আশেপাশে। শহরের নিরিবিলি এক স্থান, পরিত্যক্ত গোডাউনের চারিদিকে বিরাট গাছগাছালি। কোনো শব্দ নেই আশেপাশে, তবু নিঃশব্দ এক কম্পন হেঁটে আসছে অদূর থেকে। কালো কাপড়ে আব্রত দুটো ছায়ার আবির্ভাব হলো গোডাউনের সামনে। চতুর্দিক পর্যবেক্ষণ করে দ্রুত নজরে গোডাউনে প্রবেশ করলো তারা। প্রথম ব্যক্তিটি নিজের সাথে ব্যক্তিটিকে ইশারা করে চাপাতি হাতে একটি রুমে প্রবেশ করলো। তারপর ধীর কদমে হেঁটে দড়ি দিয়ে বাঁধা লোকটার সামনে দাঁড়ালো। ধর্ষণ করেছিস? হিমশীতল ও ভারী কি কণ্ঠটি বলে উঠল। দড়ি দিয়ে বাঁধা লোকটি ছটফটিয়ে উঠল। তার সামনে মানুষ নয়, স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে। কালো কাপড় দিয়ে মোড়ানো মুখটা, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। ব্যক্তিটির হাতে চাপাতি। আস্তে আস্তে হেঁটে লোকটার সামনে বসলো। তারপর শান্ত কণ্ঠে বলল, খুব মজা ছিল, তাই না? লোকটা অনবরত মাথা নাড়াচ্ছে। কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি চাপাতি লোকটার গিবরা দেশে ঠেকিয়ে বলল, কথা বলছিস না কেন? মাথা ঠিক থাকে না মেয়ে মানুষ দেখলে? লোকটা হাত জোর করে বলল। কৃষ্ণ বস্ত্রে আবৃত মুখটি হেসে উঠে ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করলো। হাসি থামিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, হুশ ছিল না? আজকের পর থেকে হুশ আসবে। বার্ন ইন হেল ইউ বিস্ট স্পন। বলেই এক কোপ বসালো পুরুষাঙ্গে। লোকটা ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। সামনের ব্যক্তিটির এতে সামান্যতম মায়া কাজ করলো না। আরও 3 বার একই জায়গায় কোপ দিয়ে পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো। তারপর এক কোপে হাত দুটো কেটে ফেললো। লোকটা চোখ উল্টে গলা কাটা মুরগির মতো কাটরাতে কাটরাতে একসময় স্থির হয়ে গেল। চাপাতি চালানো ব্যক্তিটি লাশের পাশে বসে বলল, আল্লাহর কসম, মায়ের জাতির দিকে যে কুলাঙ্গার হাত বাড়াবে তাদের শাস্তি শুধুমাত্র যন্ত্রণাদায়ক বিভৎস মৃত্যু। এবার জাহান্নামে গিয়ে আজন্ম শাস্তি ভোগ কর। বলেই ব্যক্তিটি পিছনের ব্যক্তির দিকে চাইল। চোখাচোখি হয়ে গেল দুজনের। তারপর কোড ল্যাঙ্গুয়েজকে পরস্পরের সাথে কথা বিনিময় করলো। দুজনেই মুচকি হাসলো। পরদিন খবরের পাতায় দুটো নিউজ প্রকাশ পেল। গোডাউনে বিশিষ্ট শিল্পপতির বিভৎস মরদেহ উদ্ধার। বাস চালক ও হেলপার উভয়ের অঙ্গবিহীন ঝুলন্ত লাশ উদ্ধার। সারা দেশে খবরটি তোলপাড় হয়ে গেল। খবরটিতে কেউ কেউ খুশি হলো, আতঙ্কিত হয়েছে কিছু কিছু মানুষ। কারো কারো ধারণা খারাপদের দমন করতে মহান ব্যক্তির আগমন ঘটেছে শহরে। আবার কারো ধারণা শহরে মারাত্মক খুনির আগমন ঘটেছে। সময় বলে দিবে কারা এই মর্মান্তিক খুনের পিছনে দায়ী, কি তাদের উদ্দেশ্য আর কি বা তাদের লক্ষ্য। প্রকৃতি আজ তাণ্ডব লীলা চালিয়েছে। ভীষণ ঝড় হয়েছে বিকেলে। চারপাশের প্রকৃতি গুমট। দুলোক আজ তিমিরে আচ্ছাদিত। নিশাদ ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। তার হাত কাঁপছে। একটু আগের শ্রবণকৃত ঘটনা তাকে নিশ্চল করে দিয়েছে। কানের পাশে বলতার মতো খালি একটা কথা বেজে চলেছে, মানহার বিয়ে হয়ে গেছে। একটু আগে নিশাদ তার শ্বশুর মাহবুব আলমকে কল দিয়েছিল। ফোনটা ঠিক করে এনেছে দুপুরে। 3 দিন ধরে আত্মীয় স্বজনদের সাথে সংযোগ বিচ্ছিন্ন প্রায়। তাই সাংসারিক সকল কাজ গুছিয়ে রাতের এই নিরিবিলি সময়টায় শ্বশুর আব্বাকে কল দেয় সে। কুশলাদি জিজ্ঞেস করে ভালো মন্দ কথা বলো। তারপরে মাহবুব আলমের বোমা ফাটানোর সংবাদে বাকরুদ্ধ হয়ে গেছে সে। নিশাদ অল্প হেসে বলেছিল, কষ্ট পাবো কেন বাবা? আপনার ওপর আমার অগাধ বিশ্বাস আছে, আপনি বলুন। মাহবুব আলম একটু ইতস্তত করে এক নাগারে বললেন, নিশাতের মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। এই সংবাদ শুনে কল্পনা করেনি মানহার বিয়ে হয়ে গেছে। শোনার পর আর কোনো সংবাদ তার মস্তিষ্কে পৌঁছাতে পারেনি। মারওয়ানকে এই খবরটা কিভাবে দেবে সে? তার তো এখনই হাত পা অনবরত কাঁপছে। কি ঘটবে সামনে? মারওয়ান শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে। নাহওয়ান বাবার কোলে বসে আছে। ছেলেকে 1 লোকমা খাইয়ে নিজে 1 লোকমা মুখে পড়ল মারওয়ান। নিশাত অনবরত ঘামছে। লোকটা এখন যেমন শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে, একটু পর এত শান্ত থাকবে কি? আজকে ঘরে সোনামিনা বয়ে গেলেই হয়। নাহওয়ান আলু হাতে নিয়ে খাচ্ছে। নিজে একটু খেয়ে বাবার দিকে বাড়িয়ে দিল। মারওয়ান নাহওয়ানের ছোট ছোট আঙুলে কামড় দিয়ে আলু খেলো। নাহওয়ান বাবাকে নিজের আঙুল খেতে রেখে বলল, পিতা পিতা আঙ্গুল খাও কেন? আলু খাও। না, তোকে খাবো। আমার আলু তেমন পছন্দ না। তোর আঙ্গুলগুলো জবরদস্ত। জবরদস্ত। নাহওয়ান নিজের আঙুল চেয়ে বলল। মারওয়ান হো হো করে হেসে দিল। নিশাতের দিকে চেয়ে বলল, এসব কথা কিভাবে বলে আমার ছাও?
বলে আবার হাসলো। নিশাত হালকা হাসার চেষ্টা করলো। আজকে বাপ বেটার খুনসুটিতে তার হাসি আসছে না, ঘেমে উঠেছে একটু পরপর। মারোয়ানের এদিকে খেয়াল নেই, সে ছেলের সাথে খুনসুটিতে মত। নাহন গেঞ্জিতে ঝোল ভরিয়ে ফেলেছে, এটা দেখে মারোয়ান বলল। ঝোল মাখিয়ে ফেললি দেখি, মার দিব। নাহন গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বলল। না তাহলে শান্ত বাচ্চার মতো ভাত খা। কাই